হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা চলে এসেছি গাইডেন্স গুরু ডাব্লিউবিপির চ্যানেলে ইংলিশের ক্লাস নিয়ে। তোমাদের প্রত্যেককে গাইডেন্স গুরু ডাব্লিউবিপির চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আমাদের এই গাইডেন্স গুরু ডাব্লিউবিপি চ্যানেলে ডাব্লিউবিপি মেইনস এর জন্য প্রিপারেশন হচ্ছে, এবং এখানে তোমাদের প্রত্যেক দিন 8:30টায় করে ইংলিশের ক্লাস হয় এবং সন্ধ্যে 7টায় করে জিকে ক্লাস হয়। প্রত্যেকে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো আজকের আমরা প্র্যাকটিস সেটের 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। 4 নম্বর প্র্যাকটিস সেটেও রোজকার মতনই 30টা কোয়েশ্চেন থাকবে। সেই 30টা কোয়েশ্চেন আমরা আলোচনা করব, যেগুলো ডাব্লিউবিপি মেন, এক্সাইজ, এসআই, প্রাইমারি টেট, কলকাতা পুলিশের যাবতীয়, ইভেন ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি এন্ড ডি এর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলে থাকি যে গ্রামারের কিন্তু কোনো রকম বাদ বিচার হয় না, সমস্ত পরীক্ষার জন্য গ্রামার এবং সব ধরনের গ্রামার কিন্তু উপকারী। তো চলো আজকের কোয়েশ্চেন শুরু করা যাক। আজকের কোয়েশ্চেন শুরু করার আগে একটা কথা বলে বলে রাখি, যে তোমাদেরকে যে 30টা করে কোয়েশ্চেন দিই সেটা তো আমি অবশ্যই তোমাদের আনসার বলে দিই, কিন্তু তাছাড়াও তোমরা নিজেরা নিজেরা আগে আনসার করার চেষ্টা করবে, কেউ কারোর দেখে আনসার করবে না। ঠিক আছে, মানে প্রত্যেকে নিজেদের যেটা মনে হচ্ছে সেটা আনসার করবে। ভুল হোক, কারণ শেখার জন্যই তোমাদের এখানে আসা, ভুল হোক ঠিক হোক আনসার নিজেরা করবে। নিজেদেরকে এভালুয়েট করবে যে 30-এর মধ্যে তোমরা কত নাম্বার পাচ্ছ, ঠিক আছে? এবং সেটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যখন তোমরা 30-এর মধ্যে কত নম্বর পেয়েছো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। নিজেদেরকে পারলে 1 নাম্বার, আর না হলে মাইনাস বা নেগেটিভ মার্কিং করবে, ঠিক আছে? তো চলো আজকের কোয়েশ্চেন স্টার্ট করা যাক। দেখো, আজকের ফার্স্টেই আমি ন্যারেশন চেঞ্জ রেখেছি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? কিরণ asked me, did you see the cricket match on television last night? তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলে থাকি? ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? একে আমাদের ইনডাইরেক্ট স্পিচে টার্ন করাতে হবে বা কনভার্ট করাতে হবে। তো দেখো এখানে বলছে, দেখো কিরণ asked me, যেটা পাস্ট টেন্সে রয়েছে, এবং এটা হচ্ছে তোমার রিপোর্টেড ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা উইদিন ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, তাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তো দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্স সেটাও রয়েছে পাস্ট টেন্স। তো এই ক্ষেত্রে যে রুলটা প্রযোজ্য সেটা কি হবে? যে পাস্ট টেন্স যদি রিপোর্টেড ভার্ব, মানে অবশ্যই ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ যেটা তোমাদের এখানে চুজ করতে হবে, সেই ইনডাইরেক্ট স্পিচের মধ্যে যেটা তোমার ফার্স্টে থাকছে সেই ভার্বটা তো পাস্ট টেন্স থাকছেই, অর্থাৎ যেটা তোমার রিপোর্টেড ভার্ব সেটা তোমার পাস্ট টেন্স থাকবেই। আর রিপোর্টেড স্পিচের যে পাস্ট টেন্স সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্সটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই আস্কটা আস্কড থাকবে এবং নেক্সট যেটা থাকছে সেটা যেন পাস্ট পারফেক্ট হয়। তো দেখো প্রথম যেটা রয়েছে, কিরণ asked me whether I saw the cricket match on television the earlier night। দেখো এখানে saw রয়েছে, তো এটা শুধু মানে পাস্ট টেন্স করে দিয়েছে, তার মানে এটা হচ্ছে না। নেক্সট দেখো রয়েছে কিরণ asked me, asked, ঠিক আছে? ওয়েদার, কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ইউজ করা হয় না, ইফ অথবা ওয়েদার ইউজ করতে হয়, ঠিক আছে? এবং তারপর কি রয়েছে, এখানে ইউটা আই হয়ে যাচ্ছে যখন আমরা রিপোর্টেড স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো, ইউটা আই হয়ে গেল, এবং এই যে ডিড সি এটা হয়ে যাচ্ছে হ্যাড সিন, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। পুরো মিলে গেল, এবং বাকিটা যেরকম রয়েছে থাকবে, শুধু লাস্ট নাইটটা আমাদের এখানে আর্লিয়ার নাইট হয়ে যাবে। লাস্ট নাইটটা আমরা প্রিভিয়াস নাইটও করতে পারতাম, যেহেতু এখানে অপশনসে নেই তাই জন্য আমরা আর্লিয়ার নাইটটাই করবো। লাস্ট নাইট কিন্তু এখানে থাকবে না, চেঞ্জ হয়ে যাবে আর্লিয়ার নাইট। তার মানে কি হলো, আস্কটা আস্ক থেকে গেল, ওয়েদার বসলো, এবং ডিড ইউ সি এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়ে হয়ে গেল আই হ্যাড সিন। বোঝা গেল ন্যারেশন চেঞ্জের নিয়ম? নেক্সট, তার মানে আমাদের বিটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো,
নেক্সট কোয়েশ্চেন বলছে ডেভিড সেড টু আন্না মোনা উইল লিভ ফর হার নেটিভ প্লেস টুমরো। মানে ডেভিড আন্নাকে বলল যে মোনা তার জন্মস্থান বা জন্মভূমি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এটার মানে। তোমরা প্রত্যেকে চেষ্টা করো, তারপর আমি মানে বলে দেবো। প্রত্যেকে চেষ্টা করো কি হবে এখানে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে এখানেও তোমাদেরকে সেম ভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দেখো তোমরা প্রত্যেকে লাইভ চ্যাটে আনসার করবে, প্রত্যেকে কিন্তু ঠিকঠাক আনসার করার চেষ্টা করো, ভুল হলে কোনো প্রবলেম নেই, এখানে শেখার জন্যই এসছো, শিখে যাবে। দেখো ডেভিড সেড টু আনা, এখানে সেড টুটা টোল্ড হয়ে যাবে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং এইখানে পরের যেটা রয়েছে রিপোর্টেড স্পিচটা, সেটা আমাদের কি টেন্সে রয়েছে? ফিউচার টেন্সে রয়েছে। যখন আমাদের রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটা ফিউচার টেন্সে থাকে, তখন ইনডাইরেক্ট স্পিচে এসে ফিউচার টেন্সটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়। তার মানে কি হবে দেখো, ডেভিড এখানে সেড টুর জায়গায় টোল্ড হবে, আর উইল লিভ এর জায়গায় হয়ে যাবে কি উড, উড লিভ। ঠিক আছে, তাহলে দেখে নাও কোনটা হবে, ভালো করে দেখে নাও। মোনা উইল লিভ ফর হার নেটিভ প্লেস টুমরো, এবং টুমরোটা অবশ্যই হয়ে যাবে কিন্তু নেক্সট ডে। ইনডাইরেক্ট স্পিচে এসে টুমরোটা হয়ে যাবে নেক্সট ডে। বোঝা গেল? তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে দেখে নাও, আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। প্রত্যেকে আমি যেটা বলেছি মিলিয়ে নাও। ডেভিড সেড টু আন্না, ডেভিড টোল্ড আন্না। ঠিক আছে, টোল্ড হয়ে গেল, এখানে দ্যাট বসে গেল কারণ এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে মোনাটা মোনা বসে গেল, উইল লিভটা উড লিভ হয়ে গেল। ঠিক আছে, তারপর যেরকম আছে সেম, শুধু টুমরোটা গিয়ে নেক্সট ডে হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, I said to him, why are you working so hard? এটা ইন্টারোগেটিভের সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ। বলো কি হবে? এটা কিন্তু খুব ইজি। আমি এরকম একটা ন্যারেশন চেঞ্জ তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে করিয়েছিলাম, তো তোমরা প্রত্যেকে বলো কি হবে। দেখো আই সেড টু হিম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে আস্কড হয়ে যাবে, প্রত্যেক কটাতেই আস্কড রয়েছে। তারপরে হিম ওয়াই সব ঠিকঠাক রয়েছে, শুধু তার পরের মানে রিপোর্টের স্পিচটা কোথায় গিয়ে পরিবর্তন হচ্ছে দেখো, ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। দেখো ওয়াইটা ওয়াই থেকে যাচ্ছে, এটা কোনো চেঞ্জ হবে না। এবার আর ইউ, এটা আমাদের কি হবে, আর ইউ ওয়ার্কিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, আমাদের ইনডাইরেক্ট স্পিচে এসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর এখানে ইউটা মানে যে সাবজেক্ট রয়েছে সেটা আমাদের আগে মানে ওয়াই, সরি এখানটা মানে ওয়াই এর পরে চলে আসবে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ইউটা হয়ে যাচ্ছে কি হি হয়ে যাচ্ছে, এবং আরটা হয়ে যাচ্ছে ওয়াজ, এবং ওয়ার্কিংটা ওয়ার্কিং থাকছে। তার মানে আমাদের অপশন এ হয়ে যাবে রাইট আনসার। মানে আই আস্কড হিম why he was working so hard, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মানে পরিণত হচ্ছে। তাহলে বুঝতে পারছো, এখান থেকেই কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জের যাবতীয় নিয়ম শিখে যাচ্ছি এক্সাম্পল বা প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে। এরপরেও কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের আলাদা করে প্রয়োজন, কারণ প্রত্যেকটাই কিন্তু আমি নিয়ম বলে দিচ্ছি ধরে ধরে, শুধু আনসার বলে কিন্তু চলে যাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও 4, আগেরটা 3 করলাম তো, হ্যাঁ 4। আচ্ছা, হি সেড টু হার হোয়াট আ কোল্ড ডে, এটা একটা আমাদের অপটেটিভ সেন্টেন্স। বলে ফেলো কি হবে, খুবই ইজি, এটা প্রত্যেকে পারবে আমি জানি। প্রত্যেকে আনসার করো যে সে তাকে বললো আজকে কি ঠান্ডা বা কি ঠান্ডা দিন আজ। তো বলো এটা কি রকম ভাবে আমরা করব। যেহেতু অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি মার্কস রয়েছে, তাই জন্য আমরা অবশ্যই এক্সক্লেমড কথাটা ইউজ করব। তো এই তিনটের মধ্যে ডেফিনেটলি হবে, বাকিটা বলো। দেখো হোয়াট আ কোল্ড ডে, এটা কোথাও সরো তো আসছে না, তাহলে সরফুলি হচ্ছে না, রাইট। বাকি থাকলো বি আর ডি, বলো তোমরা কোনটা হবে, আমি টাইম দিচ্ছি। প্রত্যেকে লাইভ চ্যাটে আনসার করবে, আমি দেখবো। তো দেখো এখানে এটা হতেই পারতো, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে রয়েছে ওয়াটার কোল্ড ডে, মানে এটা খুব ঠান্ডার দিন, আর তার জন্য যেহেতু ওয়াটার কোল্ড ডে রয়েছে, তাই একটা ভেরি কিন্তু ইউজ করতে হবে, আমাদের একটা ভেরি বসাতে হবে। তার মানে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। বোঝা গেল, শুধু কোল্ড ডে নয়। 5, কোয়েশ্চেন নাম্বার 5,
He said to interviewer, could you please repeat the question? এটাও ন্যারেশন চেঞ্জ। সে ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসা করলো যে আপনি কি দয়া করে কোয়েশ্চেনটা আরেকবার পুনরাবৃত্তি করতে পারবেন? তো কি হবে এটা? এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, স্টিল এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝবে? কারণ এখানে কিন্তু কুড ইউ প্লিজ, এই প্লিজ কথাটা রয়েছে, আর প্লিজ কথাটা যখন রয়েছে রিকোয়েস্টেড চলে আসবে। এন্ড ইউ ক্যান সি দ্যাট আমরা এখানে প্রত্যেকটাতেই রিকোয়েস্ট দিয়েছি, তার জন্য তোমরা এখান থেকে কিন্তু ভুলটা ধরতে পারবে না। ভুলটা ধরতে হবে লেটার পার্ট থেকে, অর্থাৎ ইন্টারভিউয়ারের পর থেকে যে পার্টটা রয়েছে সেই পার্টে। দেখো কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, তার মানে আর সে ইন্টারভিউয়ারকে বললো যাতে সে কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করতে পারে, যাতে আরেকবার রিপিট করে, তার মানে এটা জাস্ট আমরা ইনফিনিটিভ দিয়ে বসিয়ে দেবো। কোনটা হচ্ছে দেখো, হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোয়েশ্চেন। এরকম নয় যে ইফ হি কুড প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন বা বাকি যা যা অপশনের হচ্ছে ওরকম কিচ্ছু না, সিম্পলি ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসা করছে টু রিপিট দ্য কোয়েশ্চেন, আরেকবার রিপিট করতে। বোঝা গেল? তাহলে এই ধরনের রিকোয়েস্টেড যখন থাকছে তারপরে আমরা কোনো ইফ টিফ কিছু দিয়ে কিছু বসাবো না, নর্মালি টু রিপিট দ্য কোয়েশ্চেন, এখানে আমাদের আনসারটা হয়ে যাবে। এবারে আমাদের চলে এসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে আমি একটা করে মানে যেটাকে আমরা কি বলে থাকি বলো না, ছোট বাংলায় কি বলা হয়, এক কথায় প্রকাশ বা ওই ধরনের, হ্যাঁ এক কথায় প্রকাশ, সেটা আমি এখানে বড় বাক্যটা লিখে দিয়েছি, তোমাদেরকে বলতে হবে তাকে কি বলা হয়। এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, যে কিনা শিখতে বা জ্ঞান মানে শেখা বা জ্ঞানের প্রতি তার যার ঘেন্না বা ঘৃণা আছে, তাদেরকে কি বলা হয়? বিবলিওফাইল, ফিলোলজিস্ট, মিসোজিনিস্ট, মিসোলজিস্ট। এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং। আনসার করো, প্রত্যেকে আনসার করো, 5 সেকেন্ডস টাইম দিলাম। দেখো, এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং যে ব্যক্তির থাকে তাদেরকে আমরা বলে থাকি মিসোলজিস্ট। ঠিক আছে? তার শেখার প্রতি তার জ্ঞানের প্রতি একটা মানে একটা কি বলবো, একটা অস্বস্তি ভাব, একটা ঘৃণা, একটা অপছন্দ রয়েছে, তাকে মিসোলজিস্ট বলা হয়। তাহলে বিবলিওফাইল কাকে বলে? যে কিনা বই পড়তে খুব ভালোবাসে, যাকে বলতে পারো যে গ্রন্থ অনুরাগী, ঠিক আছে, তাদেরকে বিবলিওফাইল বলা হয়। ফিলোলজিস্ট, প্রত্যেকে কিন্তু না বাংলা মানেগুলো লিখে নেবে, কারণ ধরো মিসোলজিস্ট এখন দিল, আমি হয়তো বিবলিওফাইলটা পরে নাও করাতে পারলাম, কিন্তু বিবলিওফাইল মানে কাদেরকে বলা হয় তোমরা কিন্তু জেনে রাখবে, তার জন্য প্রত্যেকে নোট ডাউন করে রাখো। ফিলোলজিস্ট কথাটার মানে হচ্ছে যে দার্শনিক, ফিলোসফি থেকে ফিলোলজিস্ট কথাটা এসছে। মিসোজিনিস্ট, মিসোজিনিস্ট কথার অর্থ হচ্ছে যে নারীদের ঘেন্না করে, নারী বিদ্বেষী। আ ম্যান অর এনিওয়ান হু হেটস উইমেন, তাদেরকে মিসোজিনিস্ট বলা হয়। আর মিসোলজিস্ট তো বলেই দিলাম কোয়েশ্চেনটা, এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এমন একজন মানুষ যে ভগবান বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে কি বলা হয়? বাংলায় যাদেরকে আমরা বলে থাকি যে নাস্তিক, যে ভগবানকে বা ঈশ্বরকে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। বাংলাটা বলে দিলাম, তোমরা ইংলিশটা আইডেন্টিফাই করো। থেইস্ট, হেরেটিক, অ্যাথেইস্ট, ফ্যানেটিক। 5 সেকেন্ডস টাইম, আনসার করার চেষ্টা করো চটপট। আর লেট মি টেল ইউ, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সাবস্টিটিউশন, অর্থাৎ ওয়ান অফ সাবস্টিটিউশনের মানে টপিকের মধ্যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো দেখো এখানে আমাদের যে আনসারটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট কথার অর্থ হচ্ছে নাস্তিক। থেইস্ট কথার অর্থ ঠিক তার উল্টো, অর্থাৎ আস্তিক, যারা ঈশ্বরকে বিশ্বাস করে। হেরেটিক কথার অর্থ হচ্ছে যে তার ধরো প্রচলিত যে মত, সেই মতের বিরুদ্ধে গিয়ে যে সব লোক থাকে, পাষণ্ড যাদেরকে বলা হয়, তাদেরকে হেরেটিক বলে। অ্যাথেইস্ট বলে দিলাম। আর ফ্যানেটিক, ফ্যানেটিক কথাটার মানে হচ্ছে যে যারা ধর্মের প্রতি অন্ধ, তা অন্ধ বিশ্বাসী, তাদেরকে বলা হয় ফ্যানেটিক বা ধর্মান্ধ। বোঝা গেল? আমাদের অ্যাথেইস্ট হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার। 8, এ লেডিজ আমব্রেলা, মানে একজন মহিলাদের যে ছাতা, তাদেরকে কি বলা হয়?
এটা অ্যাকচুয়ালি কি বলতো, ওই দেখবে মায়ানমার বা চায়না এখানকার দেখবে মহিলাগুলো ছোট ছোট যে ছাতাগুলো নিয়ে দেখবে ঘোরে, একটা ছোট ছাতা যেটা কিনা খুব হালকা রোদ আটকায় আর কি, এটা ছোট ছাতা ছাতা টাইপের। তাদেরকে কি বলা হচ্ছে, সেগুলো একমাত্র মেয়েরাই মানে মহিলারা ইউজ করে থাকে ওই সমস্ত রিজিয়ন গুলোতে, তাকে বলা হয় দেখে নাও প্যারাসোল। ঠিক আছে, লেডিস আমব্রেলা ইজ কল্ড প্যারাসোল। গ্র্যানারি মানে কি, গ্র্যানারি মানে হচ্ছে শস্যাগার। এপিট্যাপ, এপিট্যাপ কথার অর্থ হচ্ছে সমাধি স্তম্ভের উপর যে লিপি খোদাই করা থাকে তাদের এপিট্যাপ বলা হয়, সমাধি স্তম্ভের লিপিকে। আর এভিয়ারি, এভিয়ারি কথার মানে হচ্ছে পক্ষীশালা, যে পাখিরা যেখানে থাকে, ঠিক আছে, সেই পাখিরালয় বা পক্ষীশালা সেটাকে বলা হয় এভিয়ারি। তাহলে এই লেডিস আমব্রেলার জন্য প্যারাসল অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 9। স্টোরি অফ ওল্ড টাইম গডস অর হিরোজ ইজ, অর্থাৎ পুরোনো দিনের সময়কালে যে গল্প, সেখানে মেনলি যে গডস মানে ভগবান বা ঈশ্বর বা যে নায়কদের নিয়ে লেখা হয় সেই গল্পগুলোকে আমরা কি বলে থাকি? whether it is called lyric or epic or legend নাকি রোম্যান্স। ভালো করে পড়ো, পড়ে উত্তর করো। তোমরা প্রত্যেকে কিন্তু অপশনস অমিট করেও আনসার করতে পারো। দেখো লিরিক মানে কি, লিরিক মানে হচ্ছে যে মানে গানের যে কথাগুলো, গানের যে বলো না, যে লিরিক্স আমরা বলি না, গানের কথা অ্যাকচুয়ালি যাকে বলা হয়, সেই গীত 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 গীতের যে শব্দগুলো তাকে বলা হচ্ছে লিরিক। আচ্ছা, এপিক মানে তো জানো মহাকাব্য, লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, আর রোম্যান্স তো জানোই। তাহলে আমাদের এখানে যে আনসারটা হবে সেটা হয়ে যাচ্ছে লেজেন্ড। স্টোরি অফ ওল্ড টাইম গডস অর হিরোজ ইজ কল্ড লেজেন্ড বা কিংবদন্তি। নেক্সট, এ স্যাড সং, একটা দুঃখের গান বা দুঃখ সময় যে গানটা গাওয়া হয় মেনলি, সেই ধরনের গানকে আমরা কি বলে থাকি? ডিট্টি, নেল, ডার্চ নাকি লেট? এ স্যাড সং, দেখো ডিট্টি মানে হচ্ছে যে ছোট সরল বা সাদাসিধে গান, তাদেরকে বলা হয় ডিট্টি, মানে সেই ধরনের গান যেগুলো ছোট হয় সরল সাদাসিধে, সেই ধরনের গানকে ডিট্টি বলা হয়। নেল কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যে ঘন্টার ধ্বনি, অর্থাৎ যে ঘন্টা বাজলে যে ধ্বনিটা বেরোয় তাকে বলা হয় নেল, ঘন্টার ধ্বনি। ডার্চ কথার অর্থ হচ্ছে যে অন্ত্যেষ্টি গাথা, মানে কেউ মারা গেলে যে ধরনের গান গাওয়া হয়, যে অন্ত্যেষ্টির সময় যে গান গাওয়া হয় বা কোনো দুঃখের সময় যে গান গাওয়া হয় তাকে বলা হয় ডার্চ। আর লে মানে তো নর্মাল শোয়ানো, ঠিক আছে, তো বা রাখা, তাকে বলা হয় লে। তাহলে এই স্যাড সং এর জন্য আমাদের সাবস্টিটিউশন হয়ে যাচ্ছে ডার্চ। এ স্যাড সং ইজ কল্ড ডার্চ বা অন্ত্যেষ্টি গাথা। বোঝা গেল? Next question, question number 11. One who believes in the power of fate. অপশন দেখে খুব চটপট আনসার করে দিতে পারবে তোমরা। এমন একজন যে ফেট বা যাকে বলা হয় ভাগ্য, ভাগ্য, ভাগ্যকে বিশ্বাস করে, তাদেরকে আমরা কি বলি? ভাগ্যের শক্তিতে বিশ্বাস করে, এই ধরনের মানুষদের আমরা কি বলে থাকি? ফেটালিস্ট, অপটিমিস্ট, পেসিমিস্ট, প্যারাসিমোনিয়াস, সরি পার্সিমোনিয়াস। আনসার করো প্রত্যেকে। আমি কিন্তু প্রত্যেকের আনসার চেক করি, ঠিক আছে? তো দেখো, ওয়ান হু বিলিভস ইন দ্য পাওয়ার অফ ফেট ইজ কল্ড ফেটালিস্ট। এটা তোমরা আশা করি প্রত্যেকে আনসার ঠিক দিচ্ছ। মানেগুলো দেখে নাও। ফেটালিস্ট মানে হচ্ছে ভাগ্যবাদী, যারা ভাগ্যে বিশ্বাস করে, ভাগ্যের উপর ডিপেন্ড করে থাকে। অপটিমিস্ট কথার মানে হচ্ছে আশাবাদী। পেসিমিস্ট কথার মানে হচ্ছে যারা যারা হচ্ছে ঠিক অপটিমিস্টের অ্যান্টনিম, উল্টো, হতাশাবাদী। আর পার্সিমোনিয়াস, পার্সিমোনিয়াস কথার অর্থ হচ্ছে যে মিতব্যয়ী, হিসেব করে যে খরচ করে, তাদেরকে বলা হয় পার্সিমোনিয়াস। তাহলে ফেটালিস্ট হয়ে যাচ্ছে এটার আনসার। নেক্সট 12, এ পার্সন হু লাভস এভরিবডি, এমন একজন মানুষ যারা সবাইকে বা যে প্রত্যেককে ভালোবাসে, সবাইকে ভালোবাসে। কসমোপলিটন, প্যাট্রিসাইড, অ্যালট্রুইস্টিক, অ্যারিস্টোক্র্যাট। এ পার্সন হু লাভস এভরিবডি ইজ কল্ড কি হবে?
দেখো রাইট আনসার হয়ে যাবে এ পার্সন হু লাভস এভরিবডি ইজ কল্ড অ্যালট্রুইস্টিক। মানেগুলো দেখে নাও, বাংলা মানেগুলো। কসমোপলিটন কথার অর্থ হচ্ছে বিশ্বজনীন, ঠিক আছে, বিশ্বজনীন বা সার্বজনীন যাকে বলা হয়। ফ্র্যাট্রিসাইড কথার অর্থ এটাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা হচ্ছে ভাইকে হত্যা করা বা ভাতৃ হত্যা, ঠিক আছে। ওয়ান হু মার্ডার্স ওয়ানস ব্রাদার, তাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। অ্যালট্রুইস্টিক কথার মানে হচ্ছে পর উপকারী, যে কিনা অন্যদের উপকার করে থাকে, বা যাকে বলে থাকি যারা অন্যদেরকে ভালোবাসে তাকে অ্যালট্রুইস্টিক বলা হয়। আর অ্যারিস্টোক্র্যাট কথার অর্থ হচ্ছে অভিজাত, বলে না অ্যারিস্টোক্র্যাটিক, আভিজাত্য, সেই অ্যারিস্টোক্র্যাট কথার অর্থ হচ্ছে অভিজাত। তাহলে এটার জন্য সি অ্যালট্রুইস্টিক হয়ে যাবে রাইট আনসার। 13 দেখো আমি একটা সেন্টেন্স দিয়েছি, তার মধ্যে একটা পার্ট রেড মার্ক করা রয়েছে। এই পার্টটাতে তোমাদেরকে ভুল আছে বা ভুল নাও থাকতে পারে, তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে whether there is anything wrong or not, and if there is anything wrong then correction it। মানে তোমাদেরকে এখান থেকে যে 4টে অপশন দেওয়া রয়েছে এটা কারেকশন করে দেওয়া রয়েছে, যে এখানে এই পার্টটার বদলে কোন পার্টটা বসবে। আর যদি কোনো রকম কারেকশনের দরকার না পড়ে, ইউ হ্যাভ টু চুজ নো কারেকশন রিকোয়ার্ড। দেখো কি আছে, দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ওয়াজ ডান। কি হবে ওয়াজ ডান এর জায়গায়, আইডেন্টিফাই করো প্রত্যেকে, বানেটা আমি পরে বলবো। দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ওয়াজ ডান। দেখো এখানে মানেটা এরকম ভাবে বলছে যে বাচ্চাটি মানে ছোট বাচ্চাটি যাই মানে তাই করে যেটা তার বাবা করে, মানে তার বাবা যাই করে বাচ্চাটিও তাই করে। তাহলে দেখো এখানে দ্য স্মল চাইল্ড ডাজ রয়েছে, দেন এখানে হোয়াই শুড দ্যাট এটা ওয়াজ ডান হবে? কোন রকম ভাবে ওয়াজ ডান হবে না, এটাও তো ডাজই হবে। তার মানে এটা যদি আমার প্রেজেন্ট টেন্সে থাকে ইট শুড বি প্রেজেন্ট টেন্স টু, তাই না? তাই জন্য এখানে হিজ ফাদার রয়েছে, এবং হিজ ফাদারের জন্য আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ডাজ হয়ে যাবে। দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ, ওয়াজ ডান বা অন্যগুলো কোনোটাই হচ্ছে না। তাহলে সি হয়ে যাচ্ছে রাইট আনসার। বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। 14 বলছে ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট টু। কি হবে দেখে নাও, ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট, এটা তোমাদের পুরো সেন্টেন্সটাকেই কারেকশন করতে হবে। দেখো ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট টু মানে তুমি যদি না চাও তোমাকে আসার মানে তোমার আসার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি হবে, কোনটা কারেকশন করতে হবে যদি ভুল থেকে থাকে? দেখো বলো, প্রত্যেকে মন দিয়ে দেখবে কিন্তু অপশন গুলো। দেখো এখানে নিড নট কাম রয়েছে, এরকম হয় না যে ইউ নিড নট কাম, এখানে হয়ে যাবে ইউ ডোন্ট নিড টু কাম, তোমার আসার দরকার নেই যদি না তুমি চাও। ইউ ডোন্ট নিড টু কাম, ইউ নিড নট বলে কোনো রকম কথা হয় না, ঠিক আছে? তোমার দরকার নেই নয়, তুমি যদি না চাও তোমার আসার দরকার নেই। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট আনসার, ইউ ডোন্ট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট টু। বোঝা গেল? ভালো করে দেখে নাও, আমি টাইম দিচ্ছি। তো চলো নেক্সট কোয়েশ্চেন 15 কারেকশন করো। দেয়ার আর নট মেনি মেন, there are not many men who are so famous that they are frequently referred to by their short names only। একটু টাফ রয়েছে মানেটা, প্রত্যেককে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি টাইম দিচ্ছি, ধরে ধরে মানে বোঝার চেষ্টা করো। শর্ট নেমসটা এখান থেকে চেঞ্জ করতে হবে, বা শর্ট নেমস এর জায়গায় কি হবে? মানে বলছে এখানে এমন কোনো ব্যক্তি নেই যারা কিনা এতটাই বিখ্যাত যে তাদের তাদের নামের মানে যে প্রথম যে অক্ষর বা প্রথম যে নামটা তাদের শর্ট নেম, মানে যেটাকে তোমাদের এখানে মানে অ্যাকচুয়ালি যেটা বাংলার মানে হচ্ছে সেটা হচ্ছে আদ্যাক্ষর, ঠিক আছে? আদ্যাক্ষর দিয়ে তাদের উল্লেখ করা হবে, এমন সেরকম এখানে বিখ্যাত ব্যক্তিরা নেই যাদেরকে আমরা ফ্রিকোয়েন্টলি রেফার করতে পারবো বা তাদেরকে আমরা প্রায়শই তাদের সেই আদ্যাক্ষর দিয়ে উল্লেখ করতে পারবো। There are not many men who are so famous, তার মানে এখানে শর্ট নেমস এর জায়গায় আমাদের যেটা লিখতে হবে that will be initials। আমরা বলে থাকি না যে ইনিশিয়েটিভ মানে
যেটা শুরুর অংশ, ইনিশিয়েটিভ বা ইনিশিয়াল পার্ট, প্রথম যে অংশটা মানে আমাদের নামের যে আমাদের ফার্স্ট নেমটা থাকে সেটা দিয়ে ডাকা হবে, এরকম কোন ফেমাস ব্যক্তি এখানে নেই। বোঝা গেল? তাহলে শর্ট নেমস এর জায়গায় ইনিশিয়ালস হবে। তাহলে চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেন 16। দ্য ম্যান টু হু আই সোল্ড মাই হাউস ওয়াজ আ চিট। যে মানুষটিকে আমি আমার নিজের বাড়িটা বিক্রি করেছিলাম সে একজন প্রতারক ছিল। টু হু আই সোল্ড কি হবে? এটা কিন্তু খুব খুব ইজি, কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু আনসার করবে। ভেরি ইজি কোয়েশ্চেন। টু হু আই সোল্ড এটা চেঞ্জ হয়ে কি হবে? দেখো এখানে ওয়াজ রয়েছে, তার মানে সোল্ড তো থাকছেই, এখানে কোনো ভুল নেই, ভুলটা এই পার্টে। টু হু হবে না, যাকে বিক্রি করেছি, যাকে বিক্রি করেছি হয়ে যাবে কি টু হুম। তার মানে কি, সরি এটা এটা না, এটা হচ্ছে অপশন ডি, টু হুম আই সোল্ড, এখানে সেল রয়েছে, এটা হবে না সোল্ড, মানে সোল্ড থাকছে প্লাস এখানে হুম হবে। দ্য ম্যান টু হুম আই সোল্ড মাই হাউস ওয়াজ আ চিট। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন 17। They were all shocked at his failure in the competition. এই ফার্স্ট পার্টটার মধ্যেই ভুল রয়েছে, ঠিক আছে? এই ফার্স্ট পার্টে, এই ফার্স্ট পার্টটা এখানে মার্ক করা নেই, বাট তোমরা এই ফার্স্ট পার্টের মধ্যেই অপশন গুলো পাবে। দেখো কোথায় ভুলটা রয়েছে, আইডেন্টিফাই করো। They were all shocked at his failure in the competition. তার মানে কি বলছে, যে তারা প্রত্যেকেই অবাক হয়ে গেছে প্রতিযোগিতায় তার হেরে যাওয়াতে, মানে প্রতিযোগিতায় তার অব্যর্থ হওয়াতে প্রত্যেকেই ভীষণ পরিমাণে শকড, বা প্রত্যেকেই ভীষণ অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। তাহলে they were all shocked এটা চেঞ্জ করে যেটা হবে যে নো কারেকশন, অর্থাৎ they were all shocked এই জায়গাটা একদমই ঠিক আছে। কারণ এখানে যেটা প্রতিযোগিতাটা অলরেডি হয়ে গেছে, এটা পাস্ট টেন্স, এবং অল শকড এটাও পাস্ট টেন্স, এট হিজ ফেইলার ইন দ্য কম্পিটিশন এটাও ঠিক আছে। এখানে যে অপশন গুলো রয়েছে, দে ওয়্যার শকড এট অল, এই এট অল এর মানে হয় না। হ্যাড অল শকড এট, কোন রকম প্যাটার্নই বসছে না, এটাও হচ্ছে না। নেক্সট বলছে দে হ্যাড অল শকড বাই, বাই এখানে বসবেই না, এট বসবে, ঠিক আছে প্রিপোজিশনটা। আর হ্যাড বিন অল শকড অন, এটাও অন বসেছে, অন হবে না এট হবে, এবং হ্যাড বিন তো বসবেই না। তার মানে আমাদের কোনো কারেকশনই দরকার নেই, এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে অপশন ই নো কারেকশন রেকোয়ার্ড হয়ে যাবে। নেক্সট 18, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। তোমাদের সিলেবাসে কিন্তু সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, তাহলে তোমাদের এই চারটে ওয়ার্ডের মধ্যে থেকে কোন ওয়ার্ডটা দিয়ে এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক তোমাদের করতে হবে, যে কোন ওয়ার্ডটা এখানে বসবে। Rajiv failed in the examination because none of his answers were dashed to the questions asked. বলো কোন ওয়ার্ডটা এখানে বসলে মিনিং হবে। বলছে কি মানেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরে দেখো তোমরা করতে পারছো কি, যে রাজীব তার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল কারণ তার যে আনসার গুলো ছিল সেই আনসার গুলো তার কোয়েশ্চেনের সঙ্গে কোনো রকমই প্রাসঙ্গিক ছিল না, অর্থাৎ আনসার গুলো কি ছিল, অপ্রাসঙ্গিক ছিল, এবং সেই কারণেই রাজীব ফেল হয়ে গেছে এক্সামিনেশনে। তাহলে এই যে অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক না হওয়া, এখানে প্রাসঙ্গিকতা বা অপ্রাসঙ্গিকতার ইংলিশটা কি হবে? অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্রাসঙ্গিক ইংলিশ বলতে হবে, কারণ অলরেডি এখানে আমরা নান বলে দিয়েছি, তাহলে অপ্রাসঙ্গিক ইউজ করা কিন্তু যাবে না। দেখো এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে পার্টিনেন্ট, পার্টিনেন্ট আনসার হবে। কেন? মানেগুলো দেখে নাও। অ্যালিউসিভ, অ্যালিউসিভ কথার অর্থ হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণীয় এখানে বসবে না। রিভিলিং, রিভিলিং মানে হচ্ছে যেটা প্রকাশ করা হয়েছে, এটাও মানে হচ্ছে না। পার্টিনেন্ট কথার মানে হচ্ছে যে প্রাসঙ্গিক, অর্থাৎ বিকজ none of his answers were pertinent to the questions asked, মানে যে কোয়েশ্চেন গুলো আস্ক করা হয়েছিল তার সঙ্গে পার্টিনেন্ট ছিল না, অর্থাৎ প্রাসঙ্গিক ছিল না, নাটা কিন্তু এখানে ইউজ করা হয়ে গেছে। আর রেফারেন্সিয়াল কথার মানেও হচ্ছে যে প্রাসঙ্গিক কিন্তু নির্দেশক বেশি করে বোঝানো হয় রেফারেন্সিয়াল, কিন্তু এক্ষেত্রে আমরা পার্টিনেন্টটাই ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন 19,
There are dash views on the issue of giving bonus to the employees. Answer করো। There are dash views on the issue of giving bonus to the employees. কর্মচারীদের বোনাস দেওয়া নিয়ে বা বোনাস দেওয়ার বিষয়ে বিনয়ী মতামত রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে তোমাদেরকে বিনয়ী মতামত বা যেটা হচ্ছে পোলাইট ভিউ বলতে পারো, ঠিক আছে, সেই ধরনের ইংরেজিটা বার করতে হবে, যেটা কিনা পোলাইটের একটা সিনোনিম হতে পারে, বলতেই পারো। তো কি হবে, ইন্ডিপেন্ডেন্ট, ডাইভার্জেন্ট, মডেস্ট নাকি অ্যাডভার্স? তো দেখো এখানে যে আনসারটা হয়ে যাবে সেটা হচ্ছে মডেস্ট ভিউজ। দেয়ার আর মডেস্ট ভিউজ, তার মানে এখানে মডেস্ট কথার মানে হচ্ছে বিনয়ী বা নম্র বা পোলাইট। আর মানে গুলো দেখে নাও, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট মানে অপসারী বা ভিন্ন, মডেস্ট মানে তো বলেই দিলাম যে বিনয়ী বা তোমার শালীন মনোভাব এরকম, আর অ্যাডভার্স কথার মানে হচ্ছে প্রতিকূল। তাহলে মডেস্ট হয়ে যাবে এখানে রাইট অপশন। 20. Man who has committed such an dash crime must get the most severe punishment. এমন একজন মানুষ যে ভীষণ একটা জঘন্য ক্রাইম কমিট করেছে বা জঘন্য অপরাধ করেছে, তাকে অবশ্যই কঠিন থেকে কঠিনতম কঠিন শাস্তি তাকে পেতে হবে। তার মানে এখানে তোমাদেরকে খুব খারাপ বা জঘন্য বা এই ধরনের কিছু তোমাদের মানে করতে হবে। জঘন্য মানে ক্রাইম কমিট করেছে, জঘন্য অপরাধ করেছে, কি হবে, ইনজুরিয়াস, আনচ্যারিটেবল, আনওয়ার্দি, অ্যাবোমিনেবল। দেখো আমাদের আনসার হয়ে যাচ্ছে কি, আনসার হয়ে যাবে অ্যাবোমিনেবল বা জঘন্য, ঠিক আছে। অ্যাবোমিনেবল কথার অর্থ জঘন্য, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, ঠিক আছে। আনচ্যারিটেবল কথার অর্থ হচ্ছে সহানুভূতি শূন্য, আনওয়ার্দি মানে যেটার মানে হচ্ছে যে অযোগ্য, যেটা মূল্যহীন, আনওয়ার্দি। আর অ্যাবোমিনেবল কথার মানে বললাম জঘন্য বা অধম কাজ, তাকে অ্যাবোমিনেবল বলা হয়। তাহলে ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান abominable crime must get the most severe punishment. Next 21. He has dash people visiting him at his house because he fears it will cause discomfort to neighbors. বলো আনসারটা করো, তারপর আমি মানে বুঝিয়ে বলবো। প্রত্যেকে বাক্যটা বারবার করে পড়ো। বড় আছে সেন্টেন্সটা, বাট ইজি আছে। বলছে দেখো যে সে তার বাড়িতে লোকজন আসা বন্ধ করে দিয়েছে, কারণ সে এটা ভয় পাচ্ছে যে এটা তার প্রতিবেশীদের কাছে একটা ডিসকমফর্ট বা অসুবিধা বা অস্বস্তির কারণ হতে পারে। তার মানে পিপল বা লোকজনদের আসা বন্ধ করে দেওয়া, তার মানে বুঝতেই পারছো কি হবে, স্টপড হয়ে যাবে। হি হ্যাজ স্টপড পিপল ভিজিটিং হিম অ্যাট হিজ হাউস। বাকি মানেগুলো কেন হচ্ছে না শব্দগুলো দেখে নাও। কার্টেলড মানে হচ্ছে কমানো, রিকোয়েস্টেড মানে হচ্ছে যে তোমার যেটা অনুরোধ করা, রিকোয়েস্টেড তো হবেই না এখানে। আচ্ছা নেক্সট, স্টপড মানে বন্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, আর ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করে দেওয়া। তার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে হয়ে যাচ্ছে স্টপড। বোঝা গেল, কারণ যাতে করে নেবার্সদের সে মনে করছে একটা আশঙ্কা হচ্ছে যে নেবার্সরা ডিসকমফোর্টেড হচ্ছে, অর্থাৎ তারা হচ্ছে অস্বস্তি হচ্ছে, সেই জন্য সে স্টপড করে দিয়েছে পিপলদের ভিজিটিংটা। বোঝা গেল। 22. Although he never learned to read, his exceptional memory and inquiring mind eventually made him a very dash man. বলো একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন আছে এটা, একটু টাফ, বাট পারবে তোমরা, চেষ্টা করো, নাহলে তো আমি আছি বলে দেবো। বলছে কি যে দেখো, যদিও তিনি কখনো পড়াশোনা শেখেনি বা কখনোই তিনি পড়তে শেখেনি বা লিখতে শেখেনি, যাই বলো পড়াশোনা শেখেনি বা পড়তে শেখেনি, কিন্তু তার এক্সেপশনাল যে মেমোরি বা তার যে অসাধারণ স্মৃতিশক্তি এবং অনুসন্ধানী যে মন, সেটাকে তাকে একজন, সেই জিনিসগুলো তাকে একজন পণ্ডিত ব্যক্তিতে পরিণত করেছে, এবং সেটা হয়ে যাচ্ছে এরিউডাইট ম্যান। এরিউডাইট কথার মানেই হচ্ছে পণ্ডিত ব্যক্তি। বাকিগুলো দেখে নাও, ডেডিকেটেড, ডেডিকেটেড মানে হচ্ছে কোনো কিছু নিবেদিত বা উৎসর্গিত,
এরুডাইট মানে হচ্ছে পাণ্ডিত্য বা পণ্ডিত। প্র্যাগমেটিক কথার মানে হচ্ছে কি ব্যবহারিক, ঠিক আছে। আর বেনিভোলেন্ট কথার অর্থ হচ্ছে যে কল্যাণকর বা কোনো কিছু কল্যাণময় বা হিতৈষী, তাকে বলা হয় বেনিভোলেন্ট। তাহলে এখানে পণ্ডিত ব্যক্তিতে পরিণত করেছে, দ্যাট উইল বি এরুডাইট। 23 চটপট করো, সিনোনিম অফ ফস্টারিং। সিনোনিম করতে হবে, এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো চটপট। ফস্টারিং কথার অর্থ কি? ফস্টারিং কথার অর্থ হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা। অপশন দেখো, সেফগার্ডিং, নেগলেক্টিং, ইগনোরিং, নার্চারিং। দেখো লালন পালন বা প্রতিপালন করা, এটার জন্য রাইট আনসার কোনটা হবে? দেখো আমি ততক্ষণ মানে বলতে থাকছি, তোমরা আনসার করো। সেফগার্ডিং মানে সুরক্ষা দেওয়া, নেগলেক্টিং কথার মানে হচ্ছে অবহেলা করা, ইগনোরিং কথার মানে হচ্ছে উপেক্ষা করা, আর নার্চার, নার্চার করা আমরা বলে থাকি, নার্চারিং কথার মানেও কিন্তু লালন পালন বা প্রতিপালন করা। তাহলে চারটের মধ্যে ফস্টারিং এর সিনোনিম হয়ে যাচ্ছে কোনটা? নার্চারিং। বোঝা গেল? আর যদি আমরা অ্যান্টানিম বলতাম তাহলে নেগলেক্টিং হয়ে যেত, তাহলে ফস্টারিং এ নেগলেক্টিং হয়ে যেত অ্যান্টানিম, আর সিনোনিম হয়ে যাচ্ছে নার্চারিং, লালন পালন করা বা প্রতিপালন করা। নেক্সট 24, সিনোনিম অফ প্রোপেল। প্রোপেল কথার অর্থ চালানো, ঠিক আছে, কোনো কিছু চালনা করা, কোনো কিছু চালানো, কোনো কিছু আগে ঠেলে নিয়ে যাওয়া, তাকে বলা হয় প্রোপেল। তা কি হবে এটা সিনোনিম? ড্রাইভ, জেটিসন, বার্স্ট, অ্যাক্লিমেটাইজ না মডিফাই? পাঁচটা অপশন আছে, খুব সহজেই মানে আনসার করতে পারবে। প্রপেল মানে বাংলা মানে যখন বলে দিচ্ছি, আনসার করা খুব সহজ। দেখো প্রোপেলের জন্য রাইট সিনোনিম হয়ে যাবে চালানো, মানেই বুঝতে পারছো ড্রাইভ, ভেরি ইজি। কিন্তু বাকি মানেগুলো দেখে নাও। জেটিসন, জেটিসন কথার অর্থ হচ্ছে কোনো কিছু নিক্ষেপ করা, কোনো কিছু বর্জন করা, ছুঁড়ে ফেলা। মানে ধরো ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য জাহাজ থেকে যখন কিছু ছুঁড়ে ফেলা হয় বা এরোপ্লেন থেকে যখন কিছু ছুঁড়ে ফেলা হয়, সেটাকে জেটিসন বলে। বার্স্ট মানে জানো ফেটে যাওয়া। অ্যাক্লিমেটাইজ, অ্যাক্লিমেটাইজ কথার মানে হচ্ছে মানানসই, ঠিক আছে, যেটা বেশ মানানসই, বা যাকে বলতে পারো যে একটা অভিযোজনগত কোনো জিনিস। আর মডিফাই মানে যেটা কেটে ছেটে বাদ দিয়ে পরিবর্তন করা বা সংশোধন করা, তাকে বলা হয় মডিফাই। তাহলে প্রোপেলের জন্য চালানা বা চালনা করা বা চালানোর জন্য এটা রাইট আনসার হয়ে যাচ্ছে সিনোনিম কি? ড্রাইভ। বোঝা গেল? 25, ম্যাসিভ বা যেটাকে বলা হচ্ছে বিশাল বা বলতে পারো ব্যাপক বা বৃহৎ, এরকম ম্যাসিভ, বড় সড়ো ব্যাপার। কি হবে সিনোনিম? লাম্পসাম, স্ট্রং, লিটল, গ্যাপিং, হিউজ। প্রত্যেকে চটপট লাইভ চ্যাটে আনসার করবে। ম্যাসিভের জন্য সিনোনিম কোনটা হবে? দেখো অ্যান্টোনিমটা বলে দিচ্ছি, ম্যাসিভের জন্য অ্যান্টোনিম হয়ে যেত কিন্তু লিটল, ঠিক আছে। ম্যাসিভ মানে বিশাল এবং লিটল মানে হচ্ছে সামান্য। বাকি মানেগুলো দেখে নাও। লামসাম কথার অর্থ হচ্ছে কোনো থোক টাকা, তাকে লামসাম বলে। স্ট্রং মানে শক্তিশালী, লিটল মানে সামান্য, এগুলো তো সবাই জানোই। আর গ্যাপিং মানে কি? কোনো কিছু দুটোর মধ্যে গ্যাপ থাকা বা ফাঁক থাকা, তাকে বলা হচ্ছে গ্যাপিং। আর হিউজ কথার অর্থ হচ্ছে কিন্তু বিশাল বা বড় বা বৃহদায়তন, এরকম কিছু বোঝাচ্ছে, প্রকাণ্ড, তাকে বলা হচ্ছে হিউজ। তাহলে ম্যাসিভের জন্য আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে সিনোনিম হিউজ। নেক্সট 26, সিনোনিম অফ ডেফার। ডেফারের সিনোনিম বলো। ডেফার কথার অর্থ হচ্ছে স্থগিত করা, মুলতবি করা, কোনো কিছু মুলতবি রাখা, স্থগিত রাখা, তাদেরকে বলা হয় ডেফার, তাকে ডেফার বলছে। ইনডিফারেন্ট হবে, ডিফাই হবে, ডিফার হবে না পোস্টপন হবে। সিনোনিম কিন্তু, অ্যান্টোনিম নয়। দেখো ডেফারের জন্য আমাদের রাইট আনসার হয়ে যাবে হচ্ছে কি পোস্টপন। পোস্টপন মানেও থামিয়ে রাখা, মুলতবি করা বা স্থগিত রাখা। ইনডিফারেন্ট কথার মানে হচ্ছে কোনো ব্যাপারে উদাসীন থাকা, উদাসীন। ডিফাই, ডিফাই কথার অর্থ হচ্ছে অবমাননা করা। আচ্ছা দেন, ডিফাই মানে বলে দিলাম অবমাননা। আর ডিফার, এই ডিফার আর এই ডিফার কিন্তু আলাদা, হোমোনিম এটা। এটা DEFER ডিফার, তার মানে হচ্ছে পোস্টপন। আর এই ডিফার মানে হচ্ছে কোনো কিছু ভিন্ন, ডিফারেন্স থেকে এই ডিফার এসছে, ভিন্ন। তাহলে আমাদের ডিফারেন্স সিনোনিম অপশন ডি পোস্টপন। এবার অ্যান্টোনিম, অ্যান্টোনিম কয়েকটা রেখেছি, দেখো লাস্ট তিনটে কোয়েশ্চেন। অ্যান্টোনিম রয়েছে বিপরীত শব্দ, ফোরমোস্ট,
ফোরমোস্ট কথার অর্থ কি? ফোরমোস্ট কথার অর্থ হচ্ছে সর্বপ্রথম বা সর্বপ্রধান। তো সর্বপ্রধানের বিপরীত শব্দ কি হয়ে যাবে? অ্যান্টনিম। হিন্ডমোস্ট, আনইম্পর্টেন্ট, ডিসপোস্ট, ম্যাচিওর, প্রিম্যাচিওর। দেখো আমি 5টা করে এখানে অপশন রেখেছি ওয়ার্ড নলেজ বাড়ানোর জন্য কিন্তু। তো ফোরমোস্ট মানে কি বললাম? সর্বপ্রধান বা সর্বপ্রথম যে জিনিসটা রাখা হয় তাকে ফোরমোস্ট বলে। তার মানে তার উল্টোটা কি? যেটা অপ্রধান, যেটা প্রধান নয়, যেটা ইম্পর্টেন্ট নয়, দ্যাট উইল বি আনইম্পর্টেন্ট, তাই তো? এবং বাকি মানেগুলো চটপট দেখে নাও। হিন্ডমোস্ট, হিন্ডমোস্ট মানে কি? হিন্ডমোস্ট মানে হচ্ছে যেটা কিনা ওই প্রধানতম, সর্বপ্রথম, মানে সিমিলার মিনিং বলতে পারো ফোরমোস্টে। আনইম্পর্টেন্ট মানে তো বলেই দিলাম অপ্রধান বা যেটা ইম্পর্টেন্ট নয়। ডিসপোস্ট কথার মানে হচ্ছে নিষ্পত্তি ঘটানো। ম্যাচিওর, ম্যাচিওর কথার মানে যার হচ্ছে পরিপক্ক, ঠিক আছে? আর প্রিম্যাচিওর তার উল্টোটা, যেটা হচ্ছে অকাল। ম্যাচিওরের অপোজিট হচ্ছে প্রিম্যাচিওর। তাহলে ফোরমোস্টের জন্য আনইম্পর্টেন্ট হয়ে যাবে কিন্তু অ্যান্টারিম। হলো? নেক্সট, লাস্ট। লাস্ট কথা মানে কি? শেষ। এটা তো ভেরি ইজি, জাস্ট আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি, প্রত্যেকে করো। অ্যান্টনিম। এন্ড হবে নাকি গ্রো নাকি ডিমিনিশ নাকি ফিনিশ? লাস্ট মানে শেষ। এন্ড মানে কি? এন্ড মানেও শেষ হওয়া। ডিমিনিশ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, নিভে যাওয়া, ঠিক আছে? একই মানে, মানে ক্লোজার, কাছাকাছি মানে হচ্ছে ফিনিশ মানেও শেষ হয়ে যাওয়া। তার বাকি থাকছে কোনটা? গ্রো। তার মানে উৎপাদিত হওয়া বা জন্ম লাভ করা। লাস্টের অ্যান্টনিম গ্রো, শেষ হয়ে যাওয়া, আর গ্রো মানে উৎপাদিত হওয়া। 29, বিউটিফুল, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন এভার। বলো বিউটিফুল এর জন্য কোনটা হবে অ্যান্টনিম? বিউটিফুল মানে সুন্দর। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে কি? ওয়ান্ডারফুল মানে হচ্ছে ভীষণ, যেটা চমৎকার, ওই ধরনেরই মানে। নেক্সট হচ্ছে গ্রেসফুল, গ্রেসফুল কথার মানে হচ্ছে যেটা কিনা কল্যাণময় বা কল্যাণকর। আগলি মানে কুৎসিত, আর হ্যান্ডসাম মানে সুদর্শন। তাহলে বিউটিফুল এর জন্য তো এই 3টে একটা সিনোনিমই হয়ে গেল না? তাহলে আগলিটাই একমাত্র রয়েছে যেটা কিনা অ্যান্টানিম হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে বিউটিফুল এর জন্য আগলি। আর আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টানিম অফ টেরিবল। বলো টেরিবল এর জন্য কোনটা হয়ে যাবে অ্যান্টনিম? টেরিবল মানে কি? বলো টেরিবল কথার অর্থ হচ্ছে যেটা কিনা বেশ ভয়ানক, তাই না? ভয়ানক টাইপের বা যেটা বেশ ভীতিজনক, তাকে বলা হচ্ছে টেরিবল। কি হবে? সুদিং হবে নাকি ফ্রাইটেনিং হবে নাকি স্কেয়ারিং হবে নাকি ডিলেক্টেবল হবে? মানেগুলো বলে দিচ্ছি, আনসার করবে। সুদিং মানে আরামদায়ক। ফ্রাইটেনিং হচ্ছে টেরিবলের সিনোনিম, বলেই দিলাম, সেটা হচ্ছে ভীতিজনক, ভীতিকর। স্কেয়ারিংও তাই, সিনোনিম বলতে পারো, ভয় পাওয়া যেটা। আর ডিলেক্টেবল, ডিলেক্টেবল কথার মানে কি? ডিলেক্টেবল কথার মানে হচ্ছে যেটা পছন্দসই বা আনন্দদায়ক, তাকে বলা হচ্ছে ডিলেক্টেবল, বা যাকে মনোরমও বলা যেতে পারে। তো এইগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা মানে করছে। তাহলে বলে দাও যে কোনটা হয়ে যাবে টেরিবলের জন্য রাইট আনসার? অ্যান্টানিম চুজ করতে হচ্ছে। দেখো আমাদের রাইট আনসার হয়ে যাবে সুদিং। টেরিবল এর জন্য সুদিং হয়ে যাবে রাইট আনসার, যেটা হয়ে যাচ্ছে আরামদায়ক। আর ডিলেক্টেবল এর অ্যাকচুয়ালি মানে কিন্তু পছন্দসই। মানে যদি আমি একটা ফরমোস্ট, ফরমোস্ট মানে যদি বলে থাকি, যেটা সর্বপ্রধান মানে টেরিবল এর জন্য, সেটা হয়ে যাচ্ছে ডিলেক্টেবল, যেটা কিনা অ্যান্টোনিমটা ঠিক হচ্ছে না। প্রপার অ্যান্টোনিম হয়ে যাবে টেরিবল এর জন্য সুদিং বা আরামদায়ক। বোঝা গেল? তো চলো আজকের আমাদের 30টা কোয়েশ্চেন এখানেই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইডেন্স গুরু ডব্লিউবিপি। তোমাদের এত ভালোবাসা এবং আমাকে এত সাপোর্ট করা ভীষণ ভীষণ আমার ভালো লাগছে, এবং এভাবেই আমি তোমাদের লাইক কমেন্ট সবকিছু পেয়ে আরো ভালো করে আরো ভালো ভালো ক্লাস যাতে দিতে পারি, তোমরা আমার সাথে এভাবেই থেকো, এবং যাতে করে তোমরা এই জিনিসগুলোকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেগুলো চেষ্টা করব আমি। ঠিক আছে? তো তোমরা প্রত্যেক দিন কিন্তু 8:30টার সময় লাইভ চ্যাটে চলে আসবে, আর তোমাদেরকে আমি তোমাদের লাইভ চ্যাটেই তোমাদের যে ডাউটস গুলোর আনসার দেবো। ঠিক আছে? তো চলো আজকের এখানেই শেষ করছি। বাই।